কখন তোমাকে ডেকে দিয়ে গেছি, এখনো ওঠোনি? তাড়াতাড়ি ওঠো, ওরা তো চলে আসবে। আম্মু, আর একটু ঘুমাতে দাও। জাস্ট 5 মিনিট, আর 5 মিনিট পরে কি আমি ফ্রেশ হয়ে নেব। অনলি 5 মিনিট আম্মু, ঘুমাতে দাও। কি না, ওরা চলে আসবে আর তোকে এই ঘুমন্ত অবস্থায় দেখবে? তাড়াতাড়ি ওঠ, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি কিন্তু আর দ্বিতীয়বার ডাকতে আসবো না, এবারে কিন্তু সত্যি আমি তোকে মারবো। উঠলি? কারা আসবে? তুমি কাদের কথা বলছো? সে থেকে বলেই যাচ্ছ আসবে আসবে। কারা আসবে আম্মু? আর আসবে মানে? কার আসবে মানে? তুই কি ভুলে গেছিস কারা আসবে? অবশ্যই তোর মামার বাড়ির লোকজন আসবে, তোর মামা মামি আর জেকে, মানে তোর মামা তো ভাই আসবে। তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আমি আর ডাকতে আসবো না, আমি নিচে গেলাম। তে কিন্তু জানে আজ কারা আসবে, বাট ঘুমের ঘরে তার মনে ছিল না যে কে কে আসতে পারে। যেই জাঙ্কুকের নামটা শুনলো তার যেন ভিতর মানে ঘুম সব ভেঙে গেল, সব ঘোর কেটে গেল। ইয়ঞ্জন তখন রুম থেকে চলে গেছে, তে তাড়াতাড়ি উঠে বসে পড়লো। আর তার হার্টের কাছে হাত দেওয়া মাত্র হার্টবিট খুব জোরে জোরে স্পন্দন হচ্ছিল। ইনফ্যাক্ট তে খুব ভয় পেয়ে যায় জাঙ্কুকের নামটা শোনা মাত্র। তো তে কি করলো, তারপরে সে রুম থেকে মানে বেড থেকে উঠলো, ওঠার পরে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ঘরে আসলো, তার কিছুক্ষণ বাদে নিচে যাওয়ার মাত্রই সে কলিং বেলের আওয়াজ পেয়ে গিয়ে গেটটা খুলে দিল। আর তার মামা মামি দুজন দাঁড়িয়ে আছে। তোমরা চলে আসছো? তোমাদের আসতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি? কেমন আছো মামা মামি? তোর মামা যদি ভালো থাকতে দেয় তাহলেই তো ভালো থাকবো। আমি ভালো আছি, তুই কেমন আছিস বলতো? এতক্ষণ তো ভালোই ছিলাম মামি, বাট তোমার ছেলেকে দেখলে ভালো থাকবো কি জানি না। ভালো আছি মামি। মামা তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে তোর মামির মতো এত সুন্দর ভদ্র একটা বউকে নিয়ে। ভালোই চলছে, চল ভিতরে চল। তোর আম্মু কোথায়? আম্মু কিচেনে আছে, তোমরা ভিতরে চলো, আমি আসছি। ও তে কিন্তু জাঙ্কুকের কথা জিজ্ঞাসা করলো না। অ্যাজ ইউজুয়াল জাঙ্কুক কি করতে পারে এই সময়টা তে খুব ভালো মতোই জানে। সো জাঙ্কুক হয়তো কার্ডটার প্যাক করছে বা ব্যাগগুলো নিয়ে আসছে, এরকম কিছু ভেবেই তে আর জাঙ্কুকের কথা জিজ্ঞাসা করলো না। সো তার তো সবার সাথে কথা বলা হয়ে গেছে, তাই সে তারপর ওপরে চলে যায়। আর বেশিক্ষণ ওখানে সময় কাটায় না, মানে সময় দেয় না। তো তে একজন স্টুডেন্ট, যার কারণে সে কি করে, সকালে অতটা পড়ার দিকে প্রেশার দেয় না, যদিও তার কলেজ থাকে আর অন্য অন্য প্রাইভেট টিউটরের কাছে পড়া থাকে। তো সে রাতে পড়তে বেশি পছন্দ করে, সন্ধ্যের দিকেও তেমন একটা পড়ে না। তো রাতে তে ছাদে গেল, ছাদে যাওয়ার পর ভাবলো, মানে ছাদে গিয়ে পড়তে চেয়েছিল, যেহেতু তার রুমে ভালো লাগছিল না কিছু। তো তে কি করলো, ছাদে একটা পাশে যেখানে মানে খুব সুন্দরভাবে কমফোর্টেবল একটা জায়গা আছে, ওখানে গিয়ে বসলো। আর সে নিজের বই খাতা বের করে নোটসগুলো কপি করছিল। তখন তার হঠাৎ তার পাশে এসে কেউ বসে, তে ভয় পেয়ে যায়। তো তের পাশে যে বসেছিল সেটা আর কেউই না, তার মামাতো ভাই অর্থাৎ জাঙ্কুক। তো জাঙ্কুক তের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আমি তো দেখলাম আব্বু আম্মুর সাথে খুব ভালোভাবেই কথা বলছিলিস, তাহলে একবারের জন্য আমার খোঁজ নিলি না কেন? ও ভাইয়া, তুমি আসছো? কেমন আছো? আর তোমার খোঁজ নিইনি কারণ আমি তো জানি তুমি হয়তো কোনো কাজ করছিলে, যার কারণে তখন আসতে পারোনি ভিতরে। তো আমি পরে জিজ্ঞাসা করেছি আম্মুর কাছে তোমার কথা। আমি তো ভালোই আছি, বাট তোর মুখ থেকে কেন জানি না মনে হচ্ছে তুই ভালো নেই। আর তুই জিজ্ঞাসা করেছিস ফুপিকে আমার কথা, এটাও আমাকে বিশ্বাস করতে হবে তে? ভাইয়া তুমি এভাবে বলছো কেন? সত্যি বলছি, আমি আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কথা। আম্মু বলেছিল তুমি তোমার মানে রুমে আছো, ফ্রেশ হচ্ছিলে, তাই তোমার সাথে আর দেখা করতে পারিনি। পরে আমি ভেবেছিলাম সকালেই করবো, বাট তুমি এখন এসছো। ও মানে আমি এসছি বলে তুই বিরক্ত? মানে আমার আসলে তোর পছন্দ হয়নি আমার মুখ থেকে, মানে তোর মুখ থেকে কেন জানি না আমার মনে হচ্ছে সেটা। না এরকম কিছুই না, তুমি আসাতে আমি বিরক্ত কেন হব ভাইয়া? তুমি এসব কি বলছো? আর তুমি যা ভাবছো সম্পূর্ণটাই ভুল, এরকম কিছুই না। তাহলে তুই আমাকে এটা বলছিস, আমাকে এটা ধরে নিতে হবে যে তুই একটুও বিরক্ত না, তাই তো? তোর ভালো লাগছে এখন আমি তোর পাশে আছি, এই যে তোর সাথে কথা বলছি। বাট আমার তো মনে হচ্ছে না, তুই যা চেহারা এক্সপ্রেশন দিচ্ছিস সেটার থেকেই বোঝা যাচ্ছে তুই কতটা পরিমাণ বিরক্ত। আমি কি করেছি তো তুই এত ভয় পাচ্ছিস কেন আমাকে? এরকম কোনো ব্যাপার না ভাইয়া, তুমি ভুল ভাবছো। আর আমার হয়ে গেছে, আমি যাচ্ছি, আমি নিচে যাচ্ছি, আমার পড়া কমপ্লিট। আচ্ছা, তো তুই আমার থেকে পালাতে চাইছিস, আমার কাছে আসতে চাইছিস না, এটাই তো? দূরে দূরে থাকবি বলে ভেবে নিয়েছিস। ওকে যা, আমি বুঝতে পেরেছি তোর পড়া হয়ে গেছে, যা চলে যা নিচে।
তো তে আর কোনো কথা বললো না, সে জাস্ট মাথাটা নাড়লো, তারপরে আস্তে আস্তে নিচে চলে গেল। কারণ সে কি বলবে, জাংকুক যেভাবে কথা বলছে জাংকুককে সে বুঝে উঠতে পারবে না। আর কোথাও না কোথাও জাংকুকের কথাগুলো একদম ঠিকঠাক, কারণ তে চেকের সাথে আনকমফোর্টেবলি ফিল করছিল। তো নিতে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে এসে দরজাটা লক করে দিয়ে মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, যেন কিছু একটা হাত থেকে সে বেঁচে গেছে। তো ডিনার টাইম হয়ে যায়, তে নিচে চলে আসে, তার আম্মু তাকে ডাকলো, সবাই ওখানে বসে আছে এক্সেপ্ট জাংকুক ছাড়া। তো ইয়ঞ্জন থেকে বলল, দেখলি জাংকুক এখনো আসেনি, তে যা তো জাংকুকের রুমে যা আর গিয়ে ওকে ডেকে দে। না মানে আম্মু, আমি কেন? তুমি যাও না, আমি সার্ভ করে দিচ্ছি মামা মামিকে, তুমি যাও, আমি এখন। তুই তোতলাচ্ছিস কেন? আর সব থেকে বড় কথা মানে আমি এখন গেলে হয়? দেখছিস তো আমি কিচেন থেকে কত জিনিস বয়ে আনছি, তুই কি এত কিছু পারবি? সামান্য তোকে ডেকে আনতেই বলছি, যা না তাড়াতাড়ি। আম্মু আমি তো সেটাই বলছি, তুমি যাও না, আমি সবকিছু রেডি করে রেখে দিচ্ছি। তুমি না, তুই কোনটা আনতে কোনটা আনবি না আমি তোকে খুব ভালো মতোই চিনি, জীবনে তো কিচেনে ঢুকিস না, একদিন ঢুকে কি যে করবি, তার থেকে এসব দরকার নেই। তুই যা, কে জাঙ্কুককে ডেকে আন, আমি আর কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি যা। তেকে কিন্তু রীতিমতো বাধ্যতামূলক ইয়ঞ্জন পাঠালো জোর করে। তো রাতের খাবার জন্য তে যখন চেকিকে ডাকতে গিয়েছে, তো তে অনেকবার নক করে ডোরে, কিন্তু জাংকুক কোনো রেসপন্স করে না, যার কারণে সে বাধ্য হয়ে ভিতরে ঢোকে। আর গিয়ে দেখে জাংকুক তখনও কোথাও নেই। তো সে চলে আসতে যাবেই, আর পিছন ঘুরেই দেখে জাংকুক অনলি একটা টাওয়াল পরে তার সামনে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে জাংকুক শাওয়ার নিয়ে সবেমাত্র বেরিয়েছে, কারণ জাংকুকের চুলটা ভিজে ছিল আর টাওয়াল পরে রয়েছে, তো অ্যাজ ইউজুয়াল সবাই বুঝতে পারবে। তো দেন তে ওখান থেকে পাশ কাটিয়ে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে যাচ্ছিল জাংকুক, তখন ডোরটা লক করে দিল। আর লক করার পর তে একটু ভয় পেয়ে গেছে, জাংকুক যেহেতু জোরেই দরজাটা দিয়েছে আর তের দিকে তাকিয়েছে। আর এরপরে তে পিছনের দিকে হাঁটতে থাকছিল, আর তখন জাংকুক তার সামনে। তো তের হার্টবিট বেড়ে গেছে, কোনো কথা সে বলতে পারছে না, তার জন্য এখন দমটাও আটকে আসছে। সে প্রচুর প্রচুর আনকমফোর্টেবল ফিল করছে, সে নিজেও জানে না কেন তার এরকম হয় জাংকুকের সামনে আসলে। জাংকুকের বিহেভিয়ারগুলোই যেন আরো বাধ্য করে এরকম করতে। তো তে পিছনে হাঁটতে হাঁটতে সে বুঝতেও পারলো না কখন একদম সীমান্তের কাছে চলে আসছে, অর্থাৎ তার পিঠ টিয়ালের মধ্যে ঠেকে গেল। আর জাংকুক তখনই তার দুটো হাত তের দুই দিকে রাখছে। এরপরে জেকে বলল, আমার থেকে তুই এত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেনতে? আর আমাকে তুই ইগনোর করছিস কেন? আমি কি করেছি যার কারণে তুই আমার সাথে কথা বলতে, ইনফ্যাক্ট আমার সাথে থাকতেও কমফর্ট ফিল করিস না? ভাইয়া, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এরকম কোনো ব্যাপার না। আর আমাদের এভাবে কেউ দেখলে খারাপ ভাবতে পারে। আমি অনেকক্ষণ হলো তোমার রুমে আসছি, আম্মু খারাপ ভাববে, আর তোমার আব্বু আম্মু। প্লিজ ভাইয়া, এখন আমাকে যেতে দাও। খারাপ যাতে না ভাবে ওর জন্য ডোরটা লক করেছি। আর যদি বলে দেরি হয়েছে কেন, তাহলে সেটা তুই হ্যান্ডেল করে নিতে পারবি আশা করি, আর আমাদের নিয়ে কেউ সন্দেহ করবে না। সো আমার অ্যান্সারটা দে। ভাইয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারলে? তুমি এসে থেকে সব কি বলছো? আমি আমি ঠিক আছি, আমি তোমার সাথে কি বলেছি কমফর্ট ফিল করি না। এখন প্লিজ আমাকে যেতে দাও না। নো ওয়ে, আগে তুই আমার কোশ্চেনে অ্যান্সার দিবি তারপর, কারণ তুই সবসময় আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস আর তুই কমফর্ট ফিল করিস, তাহলে এখন তোর মুখটা এরকম লাগছে কেন? ও জাঙ্কুক এমন একটা সিচুয়েশনে থেকে ফেলেছে, তে কোনো অ্যান্সার দিতে পারছে না, চাইতে মানে নিজের মন থেকে চাইলেও সে অ্যান্সারটা দিতে পারছে না, তার জন্য কেমন একটা হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। জাঙ্কুকের কথাবার্তা যেন তার সহ্য হচ্ছে না, অস্থির লাগছে নিজের মধ্যে, ভালো লাগছে না। সে শুধু ভাবছে কখন এখান থেকে যাবে, বাট জাঙ্কুক কন্টিনিউয়াসলি তাকে কোশ্চেন করেই যাচ্ছে। তে এবার বিরক্ত হয়ে গেল, আর বিরক্তির কারণে সে তে জাংকুককে ঠেলা দিতে গিয়ে সে এমন একটা কাজ করে বসলো যেটা করার তার কোনো ইন্টেনশন ছিল না। ভুলবশত জাংকুকের টালটা খুলে যায়। তে কিন্তু স্টিল জাংকুকের চোখের দিকেই তাকিয়ে আছে, সে শুধু ভাবছে কি করলো এটা। সে কিছু বুঝতে না পেরে সাইড কাটিয়ে মানে জাংকুকের সাইড কাটিয়ে তাড়াতাড়ি রুম থেকে দৌড়ে একদম পালিয়ে যায়। বাট জাংকুক কিছু বুঝতে পারে না, সে তের দিকে তাকায়, তারপর নিজের মনে মনে বলে, ও এমন রিয়াক্ট কেন করলো? আমি তো ভিতরে কেলভিন ক্লাইনের আন্ডারওয়্যার পরে আছি, তাহলে মানে ও নিচের দিকে তাকায়নি। আশ্চর্য। তে তাড়াতাড়ি করে চলে আসে নিচে, এসেই সে বসে পড়ে নিজের জায়গায়। জিনটাকে বলল, কি
ইরেতে তুই জাঙ্কুককে সেই ডাকতে গেলি, এখন আসলি? আর তোর ভাইয়া আসছে, আর তুই ভেবে ঘামছিস কেন? তেমন কিছু না, গরম লাগছে তো ওই জন্য। আর ভাইয়া 5 মিনিট আসছে। বাবা মামনি, তোমার এসি রুমেও গরম হচ্ছে? আচ্ছা, তোমার জন্য আমি 2টো এসি লাগিয়ে দেবো, তারপর আর গরম হবে না। তো তে আর কোনো কথা বললো না। কিছুক্ষণের মধ্যে জাংকুক চলে আসছে। জাংকুকের পায়ের শব্দ শুনেই যেন তের হার্টবিট বেড়ে গেল। আর যে একটা মোমেন্ট হলো তাদের এই মাত্র কিছুক্ষণ আগে, তারপর তো তে আরো বেশি লজ্জা পাচ্ছিল। সে একবারের জন্যও ভুলবশত হলেও জাংকুকের দিকে মাথা উঁচু করে তাকালোই না। জাংকুক কিন্তু তের দিকে একভাবে তাকিয়েছিল, আর সেটা কেউ বুঝতে পারুক না পারুক, তে সেটা খুব ভালো মতো বুঝতে পারছে। জাংকুক তের অপোজিট দিকেই বসেছিল। তো এরপরে তে কি করলো, খাওয়া হয়ে গেছে, মাথা নিচু করে সে রুমে চলে গেল। জাংকুক কিছু বললো না, জাস্ট একটা মুচকি হাসলো। পরের দিন সকালে তে সোফার উপর বসেছিল আর নিজের ফোনটা স্ক্রল করছিল। তখন তার আম্মু তার কাছে আসে আর বলে, তে শোন, আজকে আমরা একটু তোর নানুর বাসায় যাচ্ছি। তোর নানুর শরীরটা অনেক খারাপ, অসুস্থ। তার কারণে আমি ঠিক করেছি আমি তো যাবই, আর তোর আব্বু অফিসে যাচ্ছে, তোর আব্বু যাবে না। আর আমাদের তোর মামা আর মামিও আমার সাথে যাবে। জাংকুক যাবে না, ওর কি কাজ আছে। আর তুই তো সামনে এক্সামের প্রিপারেশন নিচ্ছিস, তাই তোকে নিয়ে যাব না। তুই আর জাংকুক থাকিস, তারপরে তোর আব্বু বাড়ি চলে আসলে তোরা 3জন একসাথে লাঞ্চ করে নিস। মা, আমি আমি এতক্ষণ একা বাড়ি থাকবো? আমিও তোমাদের সাথে যাই। না, তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ি বসে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিস, ওটা নে। আর তুই এত টেনশন করছিস কেন? তোর আব্বু তো চলে আসবে দুপুরের মধ্যে, আর আর আমরা তো রাতের মধ্যে চলেই আসবো। তাহলে তুই এরকম করছিস কেন? তোর কোথাও যেতে হবে না। তুই এখন ভালো মতো পড়াশোনাটা কর তো। তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। আমি একা বাড়ি থেকে কি করব? আর আমি তোমাদের সাথে গেলে ভালো হবে। তোমরা তো রাতে চলে আসবে বলছো, তাহলে যাই না। আচ্ছা তে, তুই আমার ছেলের সাথে থাকতে ভয় পাচ্ছিস কেন? সেই তো ছোটোর থেকে তোরা দুজন একসাথেই বড় হয়েছিস, এত ভয় পাওয়ার কি আছে? মানছি জাংকুক তোর থেকে একটু বড়, একটু শাসন করে, তাই বলে এত ভয় পাচ্ছিস? আর কোনো কথা আমরা শুনবো না, সাবধানে থাকিস তোরা দুজন। আর তোর আব্বু তো তাড়াতাড়ি চলে আসবে, তাই না? আচ্ছা চলো ইয়ঞ্জন, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই। চলো ভাবি। আর তে, কোনো দুষ্টামি করবি না, একদম ঠিকঠাক ভাবে থাকবে এখানে। তো সবাই কিন্তু তেকে ফোর্স করে। আসলে সবাই চাইছিল তে আর জেকের বিয়েটা দিতে, যার কারণে ওরা দুজন তো অনেকদিন দেখা সাক্ষাৎ করেনি, যার কারণে এখন একটু দূরত্বটা হয়ে গেছে। তাই তারা ভাবলো যে এইবারে যদি ওরা একসাথে থাকে ওদের মধ্যে ডিস্টেন্সটা কমবে, আর যদি একটু ভালোবাসা আসে। তো এটা ভেবেই জিন আর রঞ্জন ওখান থেকে চলে গেল হাসতে হাসতে। তো চাইলেই তেকে নিয়ে যেতে পারতো, এই কারণেই নিয়ে যায়নি। তো ইয়ঞ্জন জিন ওরা চলে যায়, আর আরেমও তাদের সাথে যায়। আর সোবিন তো বললাম অফিসে আছে। অন্যদিকে তের ভালো লাগছিল না। সে কিছুক্ষণ পড়া হয়ে গেছে সোফার, তারপর সব বই খাতা গুছিয়ে রেখে দিয়ে সে তার রুমে চলে গেল। নিজের রুমে যাওয়ার পর তে একা একা চুপ করে বসে আছে। তার জন্য কিছু ভালো লাগছে না, মাথা নিচু করেই বসে আছে। তার একটু অস্বস্তি হচ্ছিল। তখনই রুমে জাংকুক আসে আর তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? আসলে ভাইয়া ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে, আর কেমন কাল থেকে জানি বমি বমি পাচ্ছে। ইনফ্যাক্ট এখন পেটেও খুব ব্যথা দিচ্ছে। আমি মেডিসিন নিয়েছি, ঠিক হচ্ছে না। আম্মুকে কল দিচ্ছে, আম্মু রিসিভ করছে না। আব্বুর ফোন সুইচ অফ। আমি বুঝতে পারছি না আমি কি এখন ডক্টরের কাছে যাব, কি করব বুঝতে পারছি না। আমার খুব অস্বস্তি হচ্ছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে, বমি বমি ফিল হচ্ছে, আর তোর পেটে ব্যথা দিচ্ছে। বাট আমি তো এখনো কিছু করলামই না, তাহলে এরকম অবস্থা হওয়ার তো কথা না। তাই তুমি এসব কি বলছো? আর আমার আমার কিছু হয়নি। যাও, তুমি আমার রুম থেকে চলে যাও, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। আর জাংকুক নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও নড়ল না। সে স্থির দাঁড়িয়ে রয়েছে তের দিকে তাকিয়ে। এরপরে জাংকুকের উদ্দেশ্যে বলল, তুমি আমার দিকে এভাবে কি দেখছো ভাইয়া? তোমাকে তো আমি যেতে বললাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো। আমি দেখছি তুই কতটা বড় হয়ে গেছিস, আমার সাথে এইভাবে কথা বলছিস। ভাইয়া, আমি আসলে আনকমফোর্টেবল ফিল করছি, প্লিজ যাও না এই রুম থেকে। কি দেন, তাহলে আমি কমফোর্টেবল ফিল করাই, আমি কমফোর্ট ফিল করাই? আমি এসব কিছু শুনতে চাই না, আর আমাকে কমফোর্ট ফিল করাতে হবে না। তুমি চাও না?
বাড়িতে কেউ নেই তে, যদিও তুই এখন চিৎকার করিস কেউ শুনবে না। বিশ্বাস কর, আমি যদি এখন তোকে এখান থেকে কোথাও নিয়েও চলে যাই তাও কেউ বুঝতে পারবে না। বাট আমার সাথে খারাপ ব্যবহার করে মুডটা অফ করে দিস না, তাহলে খুব খারাপ হবে। যে রেজাল্টটা বের হবে সেটা তুই নিশ্চয়ই পছন্দ করবি না। কি বল কি বলছো তুমি এসব ভাইয়া? আমি আমি একটু আসছি। জেকের পাশ কাটিয়ে তে যখন চলে যেতে যাবেই তখন জাংকুক তের হাতটা ধরে আর এক টানে তাকে নিজের কাছে নিয়ে আসে। দেন তাকে একটা টাইটলি হাগ করে, হাগ করার পর নেকে কিস করতে থাকে। শোন, আমার তোকে পছন্দ, ভাবছিলাম আর একটু দেরিতেই জানাবো, কিন্তু তোর যা রিয়াকশন আমার মনে হয় না তুই আমাকে অ্যাকসেপ্ট করবি। কিন্তু তুই বিশ্বাস কর, আমি জানি কেউ যদি না বলে তাকে কিভাবে হ্যাঁ বলাতে হয় সেই পদ্ধতিটা আমার খুব ভালোভাবে জানা আছে। আর আমি এটাও জানি তোর আব্বু আম্মু প্লাস আমার আব্বু আম্মু চায় আমাদের বিয়েটা হোক। আমিও চাই তুই সারা জীবনের মতো আমার হোস। আমি যেন না শুনি যে তুই এই বিয়েতে অমত দিয়েছিস, রাজি হোসনি। এইসব কি বলছো? আমার পার্সোনাল ইচ্ছা বলেও জিনিস আছে, তাই না? প্লিজ আমাকে ছাড়ো, আমার অস্বস্তি হচ্ছে। জানি তুই কতটা আনকমফোর্টেবল ফিল করিস আমার সাথে থাকলে, তোর অস্বস্তি হয়, বিরক্ত লাগে। বাট তোর ভালো লাগা না লাগাতে আমার কিচ্ছু যায় এসে যায় না। আমার তোকে ভালো লাগে, দ্যাটস ইট। তোকেও আমাকে ভালো লাগাতে হবে। তে এবার কোনো কথা বলে না, সে চুপচাপ থাকে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। বাট জাংকুক যেহেতু খুব টাইটলি হাক করে রেখেছে, তো তার পক্ষে অ্যাকচুয়াল পরিমাণও নড়া সম্ভব হয় না। দেন জাংকুক তের পুরো কানের কাছে যায় আর তাকে বলে, ইউ উইল বি মাইন ফরএভার বেবি গার্ল। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি যখন চেয়েছো, তোমরা যখন চাও তো আমি অবশ্যই দেব। আর সেখানে আমি সব কিছু জানাবো, তোমরা যা যা কোশ্চেন করবে, কি ক্লাসে পড়ি, আমার নাম কি, যত কোশ্চেন এতদিনে করেছো। অ্যান্ড আই লাভ ইউ টু। অ্যাকচুয়ালি এটার কোনো কারেক্ট অ্যান্সার তো আমার কাছে নেই, বাট রাত 12টার পরে ঠিক অ্যান্সারটা আমি তোমাকে দিতে পারবো যদি তুমি সে মতো আমার সামনে থাকো। আমি ফোনে বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? তাই? আমার হাসি অনেক সুন্দর? থ্যাংক ইউ। আই লাভ ইউ টু। অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও বানাই তখন অন্যরকম মুডে থেকে আমি হ্যাঁ হ্যাঁ করে হাসতেই থাকি। ইনফ্যাক্ট সবার তো লাইফে অনেক প্রবলেম, তো সেই প্রবলেমের মধ্যে অনেকেই হাসতে পারে না, বাট আমি আমার প্রবলেমকে দেখলেও হাসি, তো আমার এটা অভ্যাস হয়ে গেছে। আই লাভ ইউ আনলিমিটেড। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ। ডার্টি মাইন্ডেড এই জগতে কে না বলো, সবাই এখন হয়ে গেছে, তো আমিও। বাট স্পেশালি আমি ভিডিওর মধ্যে সেগুলো দেখাই না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ এত প্রশংসা করার জন্য, ছোট্ট কিউট বনু বাপু যেই হও। অ্যাকচুয়ালি সেটা যখন আমার স্যার আমাকে বকে কোনো ইম্পর্টেন্ট কথার জন্য, আমি যেটা ভুল করেছি, কোনো প্রবলেম, তখন আমি হাসি। যখন আব্বা আম্মু বকে তখনও হাসি, খুব কমই আমি মাইন্ডে নিই। ইনফ্যাক্ট একদিন আমার স্কুল টিচারও বকেছে তখন। গেস করো তো কে ডাকতে পারে এই টাইমটা, মানে ভিডিও বানালে যারা ডাকে সেই ডাকছিল, বাট আমাকে সে সময় ডাকছিল নিশির ডাক। বুঝতে পারলাম, নিশির ডাক ডাকছিল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা মানে তুমি কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ টু। ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ, দুটোই একসাথে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং।